মানে ভাবা যায় খড়গপুর থেকেই হাওড়া পৌঁছাতে সময় লেগে গেল প্রায় কাছাকাছি 4.5 ঘন্টা 5 ঘন্টার সময় লেগে গেল, ভাবা যায়। তো 11:30টার সময় লালগোলা প্যাসেঞ্জার ধরতে পারবো না শিয়ালদা থেকে, এটা কনফার্ম। মানে শিয়ালদা স্টেশনের বাইরের চত্বরটা আমরা দিনের বেলা যেভাবে দেখে অভ্যস্ত, এই গভীর রাত্রে বা এই মাঝরাত্রে এসে সম্পূর্ণ এক আলাদা রূপ দেখা যায় আর কি। পুরো পানি ফলে পুরো এখানে একটা পাহাড় হয়ে গেছে এই দিকটা, দেখেছেন? আর এই সেকেন্ড ক্লাস ওয়েটিং রুমে এখানে আপনার বসার জন্য কোনো টাকা দিতে হয় না, এটা সম্পূর্ণ ফ্রিতে। রুম নাম্বার 106। বাহ, দারুণ, বেশ আধুনিক মানের একেবারে সুন্দর রুম। গিজার আছে, সব থেকে বড় কথা এই শীতকালে গিজার আছে। এই যে জায়গাটা, এই যে সামনে জায়গাটা, এটা হচ্ছে আপনার পার্কিং এরিয়া। হ্যালো, আজকে হচ্ছে 14ই নভেম্বর 2025। এখন সময় হচ্ছে সন্ধ্যে 6:30। আজকে আমি চলেছি নবাবের শহর মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ আমি আগে গেছি, আমি আগে দুবার গেছি। একবার আমার পরিচিত এক আত্মীয়ের সঙ্গে খুব ছোটবেলায় গেছিলাম, তখন মনে হয় সম্ভবত ক্লাস 7 বা 8-এ পড়ি। তারপরে গেছিলাম কলেজে যখন আমি পড়তাম, শিক্ষামূলক ভ্রমণে আমরা গেছিলাম মুর্শিদাবাদ। সম্ভবত সেকেন্ড ইয়ার না থার্ড ইয়ারে পড়ার সময় গেছিলাম মুর্শিদাবাদ, 2005 সাল নাগাদ আর কি, 2004-5 ওই সময়টা আর কি। এবারে যাচ্ছি 2025 সালে, বলতে গেলে কাছাকাছি দীর্ঘ প্রায় 20 বছর পরে চলেছি মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ নতুন করে দেখব। খুব পরিচিত জায়গা যেগুলো আমরা দেখি, তার বাইরে কিভাবে আমরা মুর্শিদাবাদকে একটু অন্যভাবে দেখতে পারি, তার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করব এবং খুব সাধারণভাবে সাধারণ মানুষের মতন করে ঘুরবো। আর আমার যেটা প্ল্যান আছে, আমি শিয়ালদা থেকে ধরবো রাত্রি 11:30 শিয়ালদহ লালগোলা প্যাসেঞ্জারে আমি যাব। আর আমি এই মুহূর্তে আছি খড়গপুরে, বুঝতেই পারছি না, খড়গপুর থেকে আমাকে এখন শিয়ালদা পৌঁছতে হবে। এখন অনেকটাই সময় লাগবে, এখন সন্ধ্যাবেলা, জানি না কি অবস্থা, কি ব্যাপার স্যাপার হবে রাস্তায়। তো আমার ট্রেন আছে খড়গপুর থেকে পুরুলিয়া, হাওড়া রূপসী বাংলা এক্সপ্রেস ধরে আমি যাব হাওড়া বা সাঁতরাগাছি। দেখি ট্রেনের কি গতি প্রকৃতি, তার উপর নির্ভর করছে আমি কোথায় নামবো। তো এই হচ্ছে মোটামুটি প্ল্যান। তো আপনাদের সঙ্গে একবার দেখা হচ্ছে আমার খড়গপুর স্টেশন পৌঁছে। সময় সন্ধ্যে 7:10, পৌঁছে গেছি খড়গপুর স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্মে। রূপসী বাংলা এক্সপ্রেস আজকে রাইট টাইমে চলছে, ঘোষণা হলো ট্রেন ঢুকছে 7 নম্বর প্ল্যাটফর্মে। আমার সিট আছে D2-তে, সামনে। সামনে D2-তে আমার সিট আছে। এখন সময় সন্ধ্যে 7:33। রূপসী বাংলা এক্সপ্রেস খড়গপুরে রাইট টাইমে পৌঁছাবে, ছাড়লো কাছাকাছি প্রায় 8 মিনিট পরে ছাড়লো, জানি না কখন হাওড়া পৌঁছাবে। এখন গিয়ে সিটে চুপচাপ বসি, কিন্তু সঙ্গে একেবারে আমার দেখা হচ্ছে হাওড়া পৌঁছে। রূপসী বাংলা খুব ভালোই আসছিল, কিন্তু আন্দুলে এসে একেবারে তো দাঁড়িয়ে গেল, কাছাকাছি প্রায় আধ ঘন্টা পৌনে 1 ঘন্টা দাঁড়িয়ে গেছে। কি করবো, সেখানে আবার হাওড়া লোকাল অ্যানাউন্সমেন্ট হতে আন্দুলে আবার ছুটে এসে এই হাওড়া লোকাল ধরেছি। এখন ভাবছি হাওড়ায় চলে যাবো, সাঁতরাগাছি নামবো না, রাত হয়ে গেছে। যদি ট্রেন মিস হয় কিছু করার নেই। এখন সময় হচ্ছে রাত্রি 10টা বাজে, এখনো সাঁতরাগাছি পৌঁছতে পারিনি, মৌরিগ্রাম পেরোচ্ছি। এই অবস্থা, সার্ভিসটা মিলে প্ল্যান টেবিল কোনো কিছু প্ল্যান করা যাবে না, হাতে অফুরন্ত সময় নিয়ে আসতে হবে, অফুরন্ত সময়। এখন সময় রাত্রি 11:02, এখনো হাওড়া পৌঁছতে পারিনি। এই মুহূর্তে আছি টিকিয়াপাড়াতে, জানি না কখন হাওড়া পৌঁছাবো। তো 11:30টার সময় লালগোলা প্যাসেঞ্জার ধরতে পারবো না শিয়ালদা থেকে, এটা কনফার্ম। চেষ্টাও করছি না, যদি হাওড়া পৌঁছতে পারি তাহলে হয়তো কাটিহারটা ধরতে পারি, হাওড়া কাটিহার যে এক্সপ্রেস ট্রেনটা ধরার চেষ্টা করবো। আর না হলে নেই, সেই ভোরবেলা আবার লালগোলা প্যাসেঞ্জার ধরতে হবে আর কি। এই হচ্ছে মোটামুটি প্ল্যান। এই দেখুন, এখন এই যে ডিসপ্লেতে দেখুন সময় হচ্ছে রাত্রি 11:02। হ্যাঁ, ঠিক বলছি, এখন সময় রাত 12টা। আমরা এসে পৌঁছালাম হাওড়াতে, এই যে আমরা হাওড়া ঢুকছি। এখন সময় রাত 12টা। মানে ভাবা যায় খড়গপুর থেকেই হাওড়া পৌঁছাতে সময় লেগে গেল প্রায় কাছাকাছি 4.5 ঘন্টা 5 ঘন্টার সময় লেগে গেল, ভাবা যায়। সেই কখন 7:15-20 নাগাদ আমাদের হাওড়াতে ট্রেন ছেড়েছিল। মানে কি লেভেলের লেট যে হচ্ছে ভাবা যায় না আর কি, টাইমের কোনো ঠিক ঠিকানা থাকছে না।
তারপরে ভাবলাম যে লালগোলা প্যাসেঞ্জার মিস হলো ঠিক আছে। তারপরে ভাবলাম যে নাহলে এখান থেকে আজিমগঞ্জ দিয়ে চলে যাব। এখান থেকে ওই রাত্রি 11:35 ইয়ে ছিল, হাওড়া কাটিয়ার এক্সপ্রেস ছিল রাত্রি 11:35, ওটাও মিস হয়ে গেল। এখন হচ্ছে সেই ভোর 3:45 আপনার লালগোলা প্যাসেঞ্জার ধরে আমাকে যেতে হবে মুর্শিদাবাদ। আর কোনো এখন অপশন নেই, এখন এই রাত্রিবেলাটা ওই হাওড়া বা শিয়ালদা কোথাওটা কাটাতে হবে আর কি, 2-3 ঘন্টা আর কি। কিছু উপায় নেই, কিছু করার নেই। ফাইনালি ঢুকছি হাওড়াতে। ও কি লেট। ভাবুন যাদের যদি আজকে ট্রেন ধরার থাকতো এখান থেকে হাওড়া স্টেশন থেকে রাত্রিবেলা, কি অবস্থা হতো আজকে আমার। হয়তো অনেকে বলবেন যে সাঁতরাগাছি দিয়ে গেলে ট্রেনটা ধরতে পারতাম, মানছি, কিন্তু হয়তো ধরতে পারতাম, কিন্তু আসলে সাঁতরাগাছি দিয়ে গেলে সে ট্যাক্সি করে গেলে অনেক টাকা ভাড়া চায়, 300-400 টাকা নিচে কেউ যেতে চায় না, যেহেতু রাত্রি হয়ে গেছিল। তো সেই কারণে আমি আর অতটা উদ্যোগ নিই আর কি। ভেবেছিলাম যে হাওড়া দিয়ে চলে যাবো, তাহলে কিছুটা অর্থ সাশ্রয় হবে আর কি। যাই হোক, যা হয়েছে মোটামুটি যা ঘটছে সবটা আপনার সঙ্গে ভাগ করছি। এই হচ্ছে রাত 12টার সময়ের হাওড়া স্টেশনের চিত্র। আমি হাওড়া স্টেশন থেকে একটা ক্যাব বুক করে নিয়েছি প্রিপেড কাউন্টার থেকে। এখানে বাইরে বেরিয়েছিলাম, সেখানে সব বাইরে সব বলছি 300 টাকা, আর প্রিপেড থেকে বুক করলাম। আমার এখানে 160 টাকায় আমার হয়ে গেল। এখন যাচ্ছি শিয়ালদহ। আর অনিতার সঙ্গে কিছু খাবার দিয়েছিল, রুটি সবজি দিয়েছিল, ওটা আমি ট্রেনে আস্তে আস্তে খেয়ে নিয়েছি। আচ্ছা, আরেকটা জিনিস আমার জানা ছিল না বা কখনো প্রয়োজন হয়নি আর কি আমার, তাই জানি না। আমি যেখানে জিজ্ঞেস করলাম প্রিপেড কাউন্টারে, এই প্রিপেড কাউন্টারগুলো কিন্তু 24 আওয়ার সার্ভিস দেয়। আর ভেবেছিলাম হয়তো রাত্রিবেলা বন্ধ থাকে, রাত 12টার পরে হয়তো 2-3 ঘন্টা 4 ঘন্টার জন্য বন্ধ থাকে। 24 আওয়ার সার্ভিস দেয় এই প্রিপেড কাউন্টারগুলো। দুটো কাউন্টার খোলা থাকে, একটা ওল্ড কমপ্লেক্সের সামনে, একটা নিউ কমপ্লেক্সের সামনে, দুটো কাউন্টারই খোলা থাকে। সময় রাত্রি 12:35, পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। আর এখানে শিয়ালদা স্টেশনের বাইরে এখানে যেদিকে মেট্রো স্টেশন আছে, এইখানে রাত্রিবেলা ফলের বাজার বসে, বিশাল বড় ফলের বাজার বসে। শুনেছি কিন্তু কখনো দেখেছিলাম না, ভাবছি একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এই যে এখানে দুদিকে দেখেছেন, এখানে সমস্ত ফলের দোকান সব একের পর এক সব ফলের দোকান সব বসছে দুদিকেই। এই বাজারের কথা আমি শুনেছি আগে, কিন্তু কখনো আমার দেখার সুযোগ হয়েছিল না, এই প্রথম দেখছি। এখানে যা খুঁজবেন সবই হচ্ছে এখানে পাইকারি বাজার আর কি। সব এখানে সব সাজিয়ে বসছেন একের পর এক, এদিকে এদিকে। এই যে দেখেছেন, সব সাজিয়ে বসছেন লোকজন। যা খুঁজবেন এখানে আপনারা সব পাবেন, দেখেছেন। আপেল, কলা, কি নেই এখানে, দেখেছেন, ভর্তি একেবারে পুরো। মানে শিয়ালদা স্টেশনের বাইরের চত্বরটা আমরা দিনের বেলা যেভাবে দেখে অভ্যস্ত, এই গভীর রাত্রে বা মাঝরাত্রে এসে এক সম্পূর্ণ এক আলাদা রূপ দেখা যায় আর কি। এখানে পানি ফল বিক্রি হচ্ছে, এই যে পানি ফল বিক্রি হচ্ছে এদিকে, পুরো পানি ফলের পুরো এখানে একটা পাহাড় হয়ে গেছে এই দিকটা, দেখেছেন, পানি ফলের পাহাড়। আর এখানে দাদা বলছেন আপনার হাসনাবাদ থেকে এসছেন? হাসনাবাদ। আচ্ছা আচ্ছা, এগুলো ওনার এখানে পাইকারি বিক্রি করছেন 40 টাকা না 30 টাকা? পাইকারি বেচছি, খুচরো বেচি 30-40, 30-40, আর ওই 100 টাকা পাল্লা, 80 টাকা পাল্লা। আচ্ছা, পাল্লা যদি কোনো 100 টাকা? হ্যাঁ, 180। তাহলে তো আপনার 100 টাকা হলে 20 টাকারও কম পড়ছে তো। হ্যাঁ। ও তাই? যারা বেশি বেশি নেবে তারা। ও আচ্ছা, 40 টাকা করে দিচ্ছেন, আবার যদি পাল্লা যদি নেয় 100 টাকা পাল্লা, 100 মানে 20 টাকা কিলো পড়ছে। 20-18 টাকা এরকম পড়বে। আচ্ছা, 80 টাকাও পাল্লা দেবেন? আচ্ছা 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 আচ্ছা, বাহ বাহ। একবার দেখেছেন, খুব সুন্দর লাগছে পানি ফলগুলো, দেখতে খুব সুন্দর লাগছে, পুরো ভর্তি একেবারে। এই যে পানি ফলের পুরো একেবারে বাজার এদিকটা, সরি, দারুণ লাগছে, দেখেছেন, দারুণ লাগছে, বাহ। আসলে কি জানেন, জীবনে সবকিছু খারাপ হয় না। আসলে হয়তো আজকে ট্রেনটা যদি লেট না করতো, যদি আজকে ট্রেনটা মিস না করতাম, তাহলে হয়তো ট্রেন লেট করেছে, সেই কারণে এখানে লালগোলা ট্রেন ধরতে পারিনি। তো সেই কারণে আজকে এই রাত্রিবেলা এই যে একটা নতুন জিনিস দেখতে পেলাম এবং আপনাদের দেখালাম। হয়তো আপনারা অনেকেই জানেন বা অনেকে জানেন না, কিন্তু আমি প্রথম দেখলাম, আপনাদের দেখাচ্ছি আর কি। শিয়ালদা স্টেশনের ভেতরে চলে এসেছি। এইখানে একটি ওয়েটিং রুম আছে, এই সাউথ সেকশন আর নর্থ সেকশনের মাঝে এখানে ওয়েটিং রুম আছে। ভাবছি এখানে একটু গিয়ে একটু ঘন্টা 2 বসি,
এই যে এখানে এসি ওয়েটিং হলও আছে এবং সেকেন্ড ক্লাস ওয়েটিং হলও আছে। এসি ওয়েটিং হল ডান দিকে, আর এই হচ্ছে সেকেন্ড ক্লাস ওয়েটিং হল। এই যে আমি এখন সেকেন্ড ক্লাস ওয়েটিং রুমে বসে আছি। আর এই সেকেন্ড ক্লাস ওয়েটিং রুমে এখানে আপনার বসার জন্য কোনো টাকা দিতে হয় না, এটা সম্পূর্ণ ফ্রিতে। যদি আপনারা ওয়াশরুম যান সেক্ষেত্রে চার্জ দিয়ে যেতে হয় আর কি। বসার জন্য কোনো টাকা লাগে না, সম্পূর্ণ ফ্রিতে। কিন্তু আপনার পিএনআর নাম্বার থাকতে হবে, নাহলে কিন্তু বসতে পারবেন না। যেহেতু আমার লালগোলা প্যাসেঞ্জারে আমার পিএনআর নাম্বার ছিল, তাই আমি এখানে বসতে পারলাম। উইদাউট পিএনআর নাম্বার আপনি এখানে বসতে পারবেন না, এটা মাথায় রাখবেন। এখন সময় ভোর 3:15। আমি ওয়েটিং রুম থেকে বেরিয়ে পড়েছি, আর 13 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে লালগোলা প্যাসেঞ্জার। 3:45 ভোর 3:45 লালগোলা প্যাসেঞ্জার 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। এই যে ফাঁকা আর কি, বলতে গেলে একেবারে ফাঁকা। সময় ভোর 3:45, একেবারে রাইট টাইমে শিয়ালদহ লালগোলা প্যাসেঞ্জার ছেড়ে যাচ্ছে শিয়ালদহ স্টেশন। এখন সময় সকাল 6:18। শিয়ালদাতে ট্রেন ছাড়ার পরে আমি ঘুমিয়ে পড়েছিলাম। রাত্রেবেলা ঘুম ঠিক হয়নি, বসে বসে ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন আমরা কৃষ্ণনগর সিটি জাংশনে আমরা ঢুকছি। ট্রেন মোটামুটি এখন রাইট টাইমে চলছে। চলে গেলাম কৃষ্ণনগর সিটি জাংশনে। একটু খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা করতে হবে, খিদেও পেয়েছে। লুচি বিক্রি হচ্ছে, কত করে গো? দাও দেখি। এই যে লুচি কিনলাম। এখন সময় সকাল 7:25। আমরা কিছুক্ষণ পরে আমরা পলাশি স্টেশন ক্রস করব। পলাশি মানে সেই ঐতিহাসিক পলাশি। আর এই ট্রেনে মোটামুটি খাওয়া দাওয়ার কোনো অসুবিধে নেই, মানে হেন কোনো খাবারের আইটেম নেই যে আমি দেখতে পাচ্ছি না আর কি, মানে উঠেনি আর কি ট্রেনে। কত রকম বিভিন্ন ভ্যারাইটিস, গজা, খাজা, সন্দেশ, সোনপাপড়ি, ঘুগনি, চা, কফি, মিষ্টি, হেন কিছু নেই যে এখানে এই ট্রেনে ওঠেনি আর কি। গামছা সঙ্গে বিক্রি হচ্ছে এবং একটা জনপ্রিয় লটারির টিকিটও দেখলাম বিক্রি হচ্ছে এই ট্রেনে। দারুণ বেশ অভিজ্ঞতা হচ্ছে সেই ঐতিহাসিক পলাশি। পলাশির যে আম্রকুঞ্জন, মানে যেখানে পলাশির যুদ্ধ হয়েছিল, তার দূরত্ব হচ্ছে পলাশি স্টেশন থেকে কাছাকাছি 5 কিলোমিটার মতো দূরত্ব হবে পলাশির আম্রকুঞ্জন আর কি। তো সেখানে মনুমেন্ট আছে। ইচ্ছে আছে যদি কালকে পারিয়ে আসবো, জানি না কতটা কি সম্ভব হবে, ইচ্ছে আছে আর কি, দেখা যাক কী হয়। আর নাহলে আপনারা যেতে চাইলে এখান থেকে আপনারা নেমে টোটো পেয়ে যাবেন। দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার এই পলাশি স্টেশন থেকে পলাশির আম্রকুঞ্জন, বা যেখানে পলাশি যুদ্ধ হয়েছিল সেই মাঠ। काजू नीम के भुजिया चाल भाजा चिड़े भाजा स्वामी चालमट काट कोटे बादर पान स्वामी के बोल बोलो पाना के बोलो पान स्वामी के बोलो चालमट काट कैसा হবে খান पान स्वामी के बोलो গরম ভঙ্গের সেকেন্ডে আরে বাচ্চার বই হলো ছবিতে ছড়ার বই পালিমান বই হলো পাবেন। এগুলো গাম সব 230, 550 কিলো 100 টাকা। কিলো গজা, ছড়া গজা, নরম গজা। হালকা শীতে গায়ে দেওয়ার চাদর নেবে, ভালো চাদর নেবে, গায়ে দেওয়ার চাদর নেবে, গামছা নেবে। এগুলো কেমন দাম? এগুলো 100 টাকা এগুলো শান্তিনিকেতন 5-7 লম্বা সাইজ, হেভি জিনিস। সময় সকাল 8:25, এসে পৌঁছালাম বহরমপুর কোর্টে। আর
মাঝে মাত্র একটি স্টেশন কাসিম বাজার, তারপরে পৌঁছে যাব আমার ডেস্টিনেশন মুর্শিদাবাদ জাংশনে। সময় সকাল 8:40 আমরা এসে পৌঁছালাম মুর্শিদাবাদে। এখানে শিডিউল অ্যারাইভেল ছিল সকাল 8:28। আমরা মাত্র 12 মিনিট লেটে পৌঁছালাম মুর্শিদাবাদে। আমরা মুর্শিদাবাদে 2 নম্বর প্ল্যাটফর্মে নামলাম। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের এখন যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। সবথেকে বড় কথা হচ্ছে এই শিয়ালদা ডিভিশনের ট্রেনের যে নিয়মানুবর্তিতা বা ট্রেন যে মোটামুটি টাইমে চলে, সেরকম খুব যদি এক্সেপশনাল হয় তাহলে হয়তো ট্রেন লেট করে, নাহলে কিন্তু ট্রেন মোটামুটি টাইমে চলে। আমাদের এরকম সাউথ ইস্টার্ন রেলওয়ের মতন এইরকম যে ঘন্টার পর ঘন্টা লেট এরকম কখনো হয় না। আমি তো বলবো খালি ট্রেন বাড়িয়ে গেলে হয় না, সাধারণ ট্রেনগুলো লোকাল ট্রেনগুলো যাতে টাইমে চলে সেটা দেখতে হবে। ভাবুন আজকে আমার কত মানে ঝামেলা হলো। আমার একরকম প্ল্যান ছিল, সেটাকে আবার একরকম প্ল্যানে চেঞ্জ করতে হলো। টিকিট ক্যান্সেল করতে পারলাম না। আমার যে স্লিপারের যে টিকিট ছিল আমার গতকাল রাত্রিবেলা আমার তাতে ভাড়া পড়েছিল 100 টাকা ভাড়া, আর তাতে আমার আইআরসিটিসি বুকিং চার্জ নিয়ে ভাড়া পড়েছিল 111 টাকা। ওই টাকাটা জলে গেল, কি আর করা যায় বলুন। শিয়ালদা থেকে এই মুর্শিদাবাদের দূরত্ব হচ্ছে 197 কিলোমিটার। প্যাসেঞ্জার ট্রেনে এলাম, এতে আমার ভাড়া পড়লো যে 45 টাকা। এই যে স্টেশনের বাইরে বেরোচ্ছি মুর্শিদাবাদ স্টেশন থেকে টোটো নিয়ে নিয়েছি। আমি এখন যাচ্ছি, আজকে আমার রাতের রাস্তা না, পশ্চিমবঙ্গ সরকারি ইউথ হোস্টেল, লালবাগ ইউথ হোস্টেল আর কি, এটা হাজারদুয়ারির পাশেই আর কি, সেখানে এখন যাচ্ছি। আর স্টেশন থেকে ভাড়া পড়লো 10 টাকা। এখন দেখলেন এই যে বাম দিকে হচ্ছে হাজারদুয়ারির গেট। দাঁড়ান, ও সব দোকান হয়ে গেছে, আগে ফাঁকা থাকতো। যখন কলেজ লাইফে এসেছিলাম তখন ফাঁকা থাকতো জায়গাটা। এই যে ওদিকে হচ্ছে আপনার হাজারদুয়ারি, ওই বাম দিকে হলুদ বিল্ডিংটা, আর এটা হচ্ছে ইমামবাড়া। পরে আসবো, পরে সব ঘুরবো। এখন যাই হোস্টেলের দিকে। এই হচ্ছে ইমামবাড়ার পেছনের দিকে অংশ, আর তার ঠিক বিপরীতেই হচ্ছে এই যে লালবাগ যুব আবাস। এটাই হচ্ছে আজকে আমার রাতে থাকার রাস্তা না। বিশাল বড় প্রপার্টি, এই যে বিশাল বড় প্রপার্টি। যাই, এখানে সমস্ত ফর্মালিটিসগুলো মেনটেন করি, তারপরে পর দেখা হচ্ছে। আমার সমস্ত ফর্মালিটিস মেনটেন হয়ে গেছে। আমি এখন আমার রুমে চেক ইন করছি। এই হচ্ছে সামনে একটা বিল্ডিং, এটা হচ্ছে ওল্ড বিল্ডিং আর কি, আর পেছন দিকটাই হচ্ছে নিউ বিল্ডিং। এখানেই হচ্ছে আমার রুম আছে ফার্স্ট ফ্লোরে। এই হচ্ছে আমার রুম নাম্বার 106। বাহ, দারুণ, বেশ আধুনিক মানের একেবারে সুন্দর রুম। আমি সিঙ্গেল রুম বুক করেছি। এখানে ওয়ার্কিং টেবিল আছে, চেয়ার আছে, টিভি আছে। যদি আবার টিভি আমার কোনো কাজে লাগবে না। এই বড় একটি আয়না দেখতে পাচ্ছেন। এখানে আলমারি আছে। এই হচ্ছে ওয়ালড্রপ, এই যে ওয়ালড্রপ। এখানে মসকিটো লিকুইড আছে। এই যে ওয়ালড্রপের মধ্যে সেরকম কিছু নেই, পুরো ফাঁকা। ফ্যান, যদিও ফ্যান এখন লাগবে না কাজে, কারণ ঠান্ডা পড়ে গেছে। এই হচ্ছে সিঙ্গেল বেড, খুব সুন্দর পরিপাটি করে সাজানো একেবারে। আর এখানে একটি ওনারা একটা ব্ল্যাঙ্কেট দিয়েছেন এবং সঙ্গে একটা টাওয়াল দিয়েছেন। এই হচ্ছে আপনার বেসিন, এখানে একটি আয়না। আর এই হচ্ছে বাইরের ভিউ আমার জানলা থেকে। আর হচ্ছে অ্যাটাচ বাথরুম, এই যে অ্যাটাচ বাথরুম, কমোড সিস্টেমের বাথরুম, আধুনিক মানের। এক্সস্ট ফ্যান আছে, শাওয়ার আছে, গিজার আছে। সব থেকে বড় কথা এই শীতকালে গিজার আছে ব্যাপক। আর এখানে বালতি মগ আছে। বাহ, এখানে আপনার ওয়াল হ্যাঙ্গার আছে। আর ওল্ড বিল্ডিংয়ের এই যে এদিকে বাম দিকে হচ্ছে রিসেপশন, আর এই যে এদিকে হচ্ছে পেছন দিকে হচ্ছে নিউ বিল্ডিং। তার ঠিক ডান দিকে হচ্ছে এইখানে হচ্ছে আপনার পরিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা আছে। এই যে হচ্ছে ফিল্টার, আর এইখানে জল স্টোর হয়ে থাকছে। এই যে ট্যাপ। আচ্ছা, আমার রুমের ভাড়া পড়লো, এই সিঙ্গেল রুমের ভাড়া পড়লো
আপনার বুকিং চার্জ নিয়ে ভাড়া হচ্ছে 600 টাকা, আর বুকিং চার্জ নিয়ে আমার ভাড়া পড়লো 656 টাকা। এখানে যে সমস্ত রুমগুলো অ্যাভেলেবেল আছে একটু ভাড়াটা একটু বলে দিই। এসি ডবল বেডেড রুম, এর ভাড়া হচ্ছে 950 টাকা, বুকিং চার্জ নিয়ে ভাড়া পড়ছে 1051 টাকা। সিঙ্গেল বেড তো আমি বললাম 656 টাকা পড়বে বুকিং চার্জ নিয়ে। ভিআইপি সুইট আপনার ভাড়া পড়ছে ভাড়া হচ্ছে 1750 টাকা, আর বুকিং চার্জ নিয়ে ভাড়া পড়বে 1891 টাকা। আচ্ছা, ডরমেটরি ভাড়া হচ্ছে আপনার 200 টাকা, বুকিং চার্জ নিয়ে ভাড়া পড়ছে 236 টাকা। নন এসি ডবল বেডেড রুমের ভাড়া হচ্ছে 850 টাকা, বুকিং চার্জ নিয়ে ভাড়া পড়ছে 946 টাকা। আর এসি 4 বেডেড রুম, এর ভাড়া হচ্ছে 1400 টাকা, আর বুকিং চার্জ নিয়ে ভাড়া পড়বে 1575 টাকা। নন এসি 4 বেডেড রুম ভাড়া হচ্ছে 1200 টাকা, আর বুকিং চার্জ নিয়ে ভাড়া পড়ছে 1365 টাকা। আর আপনার নন এসি ট্রিপল বেডেড রুম আছে, ভাড়া হচ্ছে 1100 টাকা, আর বুকিং চার্জ নিয়ে ভাড়া পড়ছে 1234 টাকা। তো এই সমস্ত ডিটেলস আপনারা পশ্চিমবঙ্গ সরকারের যে ইউথ হোস্টেল ওয়েবসাইট আছে সেখানে আপনারা পেয়ে যাবেন, এবং সেখানে আপনারা এখন সবথেকে ভালো কথা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার ইউথ হোস্টেলের যে ওয়েবসাইটটা এখন খুব আধুনিক হয়েছে। আগেকার মতন এত মানে বুকিং করতে গেলে আগে খুব সমস্যা হতো, এখন বুকিং করা, লগ ইন করা, রেজিস্ট্রেশন করা খুবই সহজ হয়ে গেছে, এবং মানে সার্চিং করাটাও খুব সহজ হয়ে গেছে আর কি। ডিস্ট্রিক্ট ওয়াইজ ভাগ করে দিয়েছেন, খুব এখন খুব আধুনিক হয়েছে ওই ওয়েবসাইটটা। রিসেন্টলি লাস্ট 1-1.5 মাস হলো এই নতুন লুকে ওয়েবসাইটটা পাবলিশড হয়েছে, দারুণ হয়েছে। আর এখানে বলে দিই, এই যে দেখুন এই যে জায়গাটা, এই যে সামনে জায়গাটা, এটা হচ্ছে আপনার পার্কিং এরিয়া। এই যে ওল্ড বিল্ডিং আর নিউ বিল্ডিংয়ের মাঝে যে অংশটা, এটা হচ্ছে পার্কিং এরিয়া। যদি আপনারা কেউ গাড়ি নিয়ে আসতে চান বা বাইক নিয়ে আসতে চান, এখানে আপনারা পার্কিং করতে পারেন। আর ইউথ হোস্টেলে তো চেকিং টাইম হচ্ছে আপনারা জানেন 10:30 এবং চেক আউট হচ্ছে সকাল 9:30। কিন্তু আমি তো কাছাকাছি 9:10 নাগাদ পৌঁছালাম এখানে, কিন্তু দেখলাম চেক ইনের সময় ওনারা সেরকম কিছু বললেন না যে অপেক্ষা করুন, মানে রুম ফাঁকা ছিল তাই ওনারা দিয়ে দিলেন আর কি। কোনো অসুবিধা, চেক ইন করতে কোনো অসুবিধা হয়নি আর কি। 1 ঘন্টা আর্লি চেক ইন করলাম, কোনো অসুবিধা হয়নি। তো এই হচ্ছে মোটামুটি আপডেট। তো আজকের এই আমার খড়গপুর থেকে এই মুর্শিদাবাদ পৌঁছানোর ভিডিওটা এখানেই শেষ করলাম। সম্পূর্ণ এক অন্য ধরনের অভিজ্ঞতা হলো, মিশ্র অভিজ্ঞতা হলো। কিছু সমস্যা হলো, কিছু ট্রেন চেঞ্জের জন্য প্ল্যানিংয়ের একটু পরিবর্তন হলো, কিন্তু অনেক রকম নতুন অভিজ্ঞতা সঞ্চয় করলাম। গতকাল রাত্রিবেলা শিয়ালদা মার্কেটে যে রাত্রিবেলা ফলের বাজার ঘুরলাম, দেখলাম। সেই সঙ্গে সঙ্গে আজকে সকালবেলা ট্রেন জার্নি করলাম, দারুণ লাগলো। তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। এরপরে এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে ভাগ করব আমরা এই মুর্শিদাবাদে আমরা চেনা ছকের বাইরে কি আমরা দেখতে পারি, বা কীভাবে আমরা ওই সমস্ত জায়গায় খুব সাধারণভাবে খুব অল্প খরচে পৌঁছাতে পারি, সেই সমস্ত অভিজ্ঞতা নিয়ে আপনাদের সঙ্গে ভাগ করব। তো যাই হোক না কেন, আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো, এই খড়গপুর থেকে আমার মুর্শিদাবাদে পৌঁছানোর অভিজ্ঞতা আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে সঙ্গে আপনাদের মহামূল্যবান সময় থেকে কিছুটা সময় দিয়ে এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। বাই বাই, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।